কপার লস খুব সিম্পলি হয়ে যাবে, কিন্তু কপার লস সিম্পলি হইলেও এরকম একটা গর্জিয়াস লেভেলে নিয়ে যাবো আর কি। হ্যাঁ, সিম্পলি ভাত খাওয়া আমরা পছন্দ করি না নাকি? সহজভাবে জিনিস আমরা একই কথা বলবো, কিন্তু অনেকটা মশলা মিশাই আর কি। এটা ক্লোজ করে দেয় এটা না। হ্যাঁ, কঠিনভাবে খাওয়া শিখলে তো সহজভাবে এমনিই খাওয়া যাবে। নেন, তাহলে আমরা জানি কপার লস, তাই কি না? আচ্ছা, আমরা যদি একটু বলি, ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যখন লোড লাগানো না হয় তাহলে সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো করবে? তাহলে সেকেন্ডারি যদি কারেন্ট ফ্লো না করে তাহলে সেকেন্ডারিতে কি লস হবে? কপার লস কী হবে? কারণ কপার লস ডিপেন্ড করে I² ইন্টু আর। আমি যদি ট্রান্সফরমার দেখাই, ধরো এখানে নো লোড, আচ্ছা এর জন্য কি কোনো লস হবে? এটা কি কপার লস? কপার লস? এটা কিন্তু কপার লস না। কারণ লস বললে কি লস? অ্যাক্টিভ পাওয়ার লস। কোন পাওয়ার লস? অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ পাওয়ার দিবে না। দেখেন, তাহলে মানে এটা কি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স না? এই যে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স সেটা কে যায় না, এবং ওয়াইন্ডিং এর যে লিকেজ সেটা কে যায় না? তার মানে এই দুইটাই কার? এই ওয়াইন্ডিং এর না, আবার এই দুইটাই কার বলো? ওয়াইন্ডিং এর না। এখন ওয়াইন্ডিং এর যে লস সেটা কি এ দিবে? এ তো অ্যাক্টিভ পাওয়ার লস করতে পারবে না, এ তো রিঅ্যাক্টিভ পাওয়ার লস করতে পারে, কিন্তু এ তো কি অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এইখানে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে I² আর সংগঠিত হবে না। সিম্পল হিসাব। তার মানে এই জন্য বলা হচ্ছে যে কপার লস যদি দুই সাইডে পেতে চাই, প্রাইমারি এবং সেকেন্ডারি, টোটাল কপার লস আমি পাইতে চাই, তাহলে অবশ্যই সেকেন্ডারিতে লোড লাগানো থাকতে হবে এবং সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করতে হবে। সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করলে সেকেন্ডারিতে কপার লস পাবো, আবার প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমরা কি পাবো বলো? কপার লস পাবো কি না বলো? তাহলে ওই দুইটা কপার লস যোগ করলে কী পাবো? টোটাল কপার লস পেয়ে যাবো। তাহলে মোট কপার লস পেয়ে যাবো, কারণ ওয়াইন্ডিং দুই জায়গায় আছে। প্রাইমারি তার কোথায়? আর কোনো জায়গায় কিন্তু ওয়াইন্ডিং দেওয়া নেই, তাহলে কপার লস দুই জায়গায় হবে। প্রাইমারি তার কোথায়? সেকেন্ডারিতে হবে, অন্য কোথায় কিন্তু হবে না। কিন্তু সেটা কোন অবস্থায় হতে হবে? লোড লাগানো অবস্থায়। লোড লাগানো না থাকলে কিন্তু ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাবে। কেন? কারণ তখন তো ভিন্ন ভিন্ন কারেন্ট ফ্লো করবে, মানে একটা কারেন্ট ফ্লো একটা কারেন্ট ফ্লোই হবে না। বুঝতে পারছেন নাকি? বুঝেন? নেন এবার যেহেতু তাহলে আমরা আসেন দেখেন, তাহলে এভাবে যদি বলি তাহলে অবশ্যই লোড হ্যাজ টু বি কানেক্টেড। কী থাকতে হবে বলো? দেন আমরা কপার লস মাপতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা ট্রান্সফরমারটাকে একটু ট্রান্সফরমার আঁকাই, একটু তাড়াহুড়া করবো আমরা এখন, কারণ এইগুলো তোমরা সবই জানো, এগুলো তোমরা সবই পারো এমনি। তাহলে এই ওয়াইন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স সেটাকে এখানে দেখাতে পারি R1, আর এই ওয়াইন্ডিংয়ের যে লিকেজ রিঅ্যাকট্যান্স সেটা কি? এটাকে J(X1). এইখানে আমরা কি থাকে বলো? এই যে কোর লস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এর যে লিঙ্কেজ রিঅ্যাকট্যান্স সেটা কোথায় দেখাবো বলো? Xm, তাই কি না? J(Xm). বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? লিঙ্কেজ তো না, মানে যেটুকু আর কি উৎপন্ন করতেছে ফ্লাক্স, মানে যেটুকু দায়ী আর কি ফ্লাক্স প্রডিউস করার জন্য আর কি। না একইভাবে এখানে ওয়াইন্ডিংয়ের কি সেকেন্ডারি রেজিস্ট্যান্স আছে, এটাকে বলছি R2, এটাকে আমরা কি বলতেছি বলেন? এখানে প্রাইমারিতে কি দিই বলেন? সাপ্লাই দিই, তাই কি না? এখান থেকে ফ্লো করা বলতে কারণ সেটাকে আমরা I1 বলি। তাহলে এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ের লস হবে কোনটুক? এই R1 যে লস করাবে সেটাই তো এর লস, তাই কি না? কারণ এরটাকে আমরা এখানে, তাহলে এর কপার লস পাবো কীভাবে বলো? I1² ইন্টু কত হবে? R1। এখানে কারণ যদি লোড লাগাই তাহলে বলেন তো, এখানে কারেন্ট ফ্লো করে I2, আর এর লস দিবে কোনটা? এর লস দিবে এই দিবে, তাহলে প্লাস কত বলেন? I2² R2। এটাকে বলেন টোটাল কপার লস, PCU বলতে পারি কি না? টোটাল কপার লস বলতে পারি। এটাকে আমরা এভাবে লিখবো না, বুঝতে পারছেন? আমরা কীভাবে লিখবো? এই জিনিসটাকে আমরা কী করতে পারি বলো? সেকেন্ডারিতে প্রাইমারিতে আনতে পারি, রেফার করতে পারি কি না? তাহলে আনার পরে তাহলে কত হবে? আনার পরে তখন তো কারেন্ট কী থাকবে? I1ই থাকবে, I1² ইন্টু এই জায়গার R1 প্লাস কি, এটা যখন এই পাশে আনবো তখন কী যাবে? A² R2। মনে পড়ে নাকি? মনে পড়ে না? I1² আমরা কি বলি? R1 থাকলো, তাই কি না? এই রেজিস্ট্যান্স যদি আমরা এটাকে যদি এই পাশে আনি তাহলে কত হয়ে যাবে? যে পাশের রেজিস্ট্যান্স R2 ইন্টু যে পাশে যাচ্ছি সেই পাশের টার্ন ডিভাইডেড বাই কত? N2 এর কে বলেন? হোল স্কোয়ার না? আর N1/N2কে আমরা কি বলতে পারি? এ বলতে পারি, তাহলে A² পারি কি না বলেন? তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি I1² ইন্টু R ইকুইভ্যালেন্ট বলতে পারি কি না বলেন? এটা সে কপার লস,
এটাকে আমি কি বললাম, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বললাম না, এটাকে আমরা প্রাইমারিতে আনলাম, আনার পরে যে R1 প্লাস এই যে এটা যোগ করে আমরা আর ইকুইভ্যালেন্ট বললাম। আর এসে তার মানে কি এইভাবে কপালাস বের করা যেতে পারে, আবার কি আলাদা আলাদাভাবে কী করা যেতে পারে, বের করা যেতে পারে। বুঝতে পারছেন? এখন ধরে নিলাম এই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স ফিক্সড, এই R1 এর ভ্যালু চেঞ্জ হবে না, R2 এর ভ্যালু কী হবে না, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি কি তাই ভাই? কেন? এই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার কথা না, এই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার কথা, কিন্তু ভাই গরম যদি বেশি পড়ে তাহলে রেজিস্ট্যান্স কী হয়, কমে যায়, ঠিক না? না বাড়ে? বাড়বে না 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 না, রেজিস্ট্যান্সের বেলায় সমানুপাতিক, সরি কন্ডাক্টরের বেলায় সমানুপাতিক। বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে হ্যাঁ এগুলা বলেছি আমাদের প্রথম, আপনি দেখবেন যে আমাদের যে ইলেকট্রনিক্সের যে ক্লাসটা আছে কন্ডাক্টর ভার্সেস সেমিকন্ডাক্টর, ওখানে দেখবেন যে বিস্তারিত বলা আছে সেমিকন্ডাক্টরে, হ্যাঁ পজিটিভ কোএফিশিয়েন্ট নেগেটিভ দেখবেন আর কি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন নাকি? তার মানে এই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স কিন্তু ফিক্সড না। কেন ফিক্সড না? কারণ শীতকালে এক ধরনের তাপমাত্রা বাড়বে কমবে, তার সাথে এই রেজিস্ট্যান্সে কী হবে, পরিবর্তন হবে। মনে পড়ে ওই যে আর থেটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ডেল থেটা, ঠিক না? আর থেটা ইকুয়াল টু আর নট আলফা প্লাস ডেল থেটা। তাহলে তাপমাত্রা যদি পরিবর্তন হয় এই রেজিস্ট্যান্সের মানে কী হবে বলেন, পরিবর্তন হবে। তাপমাত্রা যদি পরিবর্তন রেজিস্ট্যান্সের মানে কী হবে বলেন, তাহলে তাপমাত্রা যদি কম বেশি হয় তাহলে রেজিস্ট্যান্সে কী হবে বলো, কম বেশি হবে। তাপমাত্রা যদি বেশি পরিবর্তন হয় তাহলে আর থেটার মানে কী হবে বলো, বেশি হবে। তাহলে এইগুলোর মানও কী হবে, চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফরমারের ভিতরে। হ্যাঁ, কারণ তাপ তো ট্রান্সফরমারের ভেতরে পৌঁছাবে না নাকি? পরিবেশ যদি গরম হয় তার মানে কি মনে করছে এখন যে গরম পড়তেছে, মানে মাঠ ফাটা রোদ্দুর, এখন যে গরম পড়তেছে তোমার কি মনে হয় শুধু মানুষই গরম উপভোগ করতেছে? গরু ছাগল ট্রান্সফরমার যা আছে সবাই গরম হচ্ছে, এ গরম হবে। এ গরম হলে এর রেজিস্ট্যান্সগুলো কি চেঞ্জ হবে? এর রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ হলে এর পাওয়ার লসে কী হবে বলো, চেঞ্জ হবে। কিন্তু আমরা আমাদের আলোচনার শুরুতে ধরে নিলাম যে R1 আর R2 মান কী হবে না, চেঞ্জ হবে না, ধরে নিলাম আমরা। বোঝেন নাকি? তাহলে এখন দেখেন, আপনি বললেন পি কপার লস ইকুয়াল টু বললেন আই অন স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এখন এইটাকে আমরা কি বলতে পারি বলো, কনস্ট্যান্ট বলতে পারি। কেন? কারণ ধরে নিলাম R1 চেঞ্জ হবে না, R2 কি হবে না, চেঞ্জ হবে না, তাপমাত্রা বাড়লে কমে, তো এটা কনস্ট্যান্ট কিনা। তাহলে এটাকে আমরা এরকম বলতে পারি PCU ইকুয়াল টু আমরা বলতে পারি আই অন স্কোয়ার, এইটাকে আমরা সমানুপাতিক কিনে দিতে পারি কিনা বলুন। কারণ এটা তো কি ভাই বলো, তো কনস্ট্যান্ট উঠে দিলে সমানের পরিবর্তে কিছু না আসে, পারি কিনা বলেন, মাইন্ড করতেছেন কিনা বলেন। এখন বলেন এটাকে কি আমরা এরকম বলতে পারি PCU সমানুপাতিক চিহ্ন আমরা যদি I1 স্কোয়ার ইন্টু ভি রেটেড এর স্কোয়ার আমরা দেই, আপনারা কি তাও মাইন্ড করবেন? মাইন্ড করবেন কেন? অনেকে আছে মাইন্ড করবে, কেন মাইন্ড করবেন? করবেন কেন করবেন ভাই? আপনি এই পাশে, আরে তার বেশি টান দিয়ে না, জোরে টান দিয়ে না, তাহলে হ্যাঁ দেন। তাহলে আপনি বলেন কি ভাই আপনি বুঝলাম, এই আপনি এখান থেকে এই লাইন বুঝলাম মানে নিলাম, কিন্তু আপনি আবার এইখান থেকে আবার জোর করে আপনি এলেন কীভাবে করলেন? কারণ আপনি এই পাশে ভিরেটেড স্কোয়ার গুণ দিয়েছেন, তাহলে ম্যাথমেটিক্স অনুযায়ী এখানে কি ভিরেটেড স্কোয়ার, আরে ভাই কাবজা পাশে ভিতরে, তাই না? এই পাশে ভিরেটেড স্কোয়ার দিলে এই পাশে কী দেবেন, ভিরেটেড স্কোয়ার দেবেন, কি দেওয়া লাগবে না। কেন? কারণ ভির এটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা কি বলো কনস্ট্যান্ট। আরে কথা বলে না কেন রে ভাই? হ্যাঁ, একটা ট্রান্সফরমার রেটেড ভোল্টেজ কনস্ট্যান্ট, তো ট্রান্সফরমার রেটেড ভোল্টেজ একরকম না, তাহলে তো ফিক্সড এটা। হ্যাঁ পারো, কিন্তু রেটেড ভোল্টেজ তো একটাই। হ্যাঁ যে ওইটাই হ্যাঁ, মানে ভালো করে দেখো, আমি যদি বলি y ইকুয়াল টু M1 M2x, M1ও কনস্ট্যান্ট M2ও কনস্ট্যান্ট, মাইন্ড করবেন কেউ? আপনি যদি x1কে উঠাই দেন y সমানুপাতিক M2x, বলেন মানবেন কি না? মানবেন তো নাকি? আচ্ছা এটাও কি বলো কনস্ট্যান্ট, তাহলে এটা উঠাই দিলে কেমন হয়, y সমানুপাতিক x, পারি তো? এবার পিছনের দিকে তাকাও, y সমানুপাতিক M2x, এখান থেকে এখানে গেলাম, একটা এক্সট্রা কী আনলাম, সমানুপাতিক কনস্ট্যান্ট আমরা আনলাম, ঠিক আছে? এবার আমরা y ইকুয়াল টু আর একটা আনার পরে টোটাল কনস্ট্যান্ট আমরা পেয়ে গেলাম, তখন আমরা সমান দিতে পারবো। বুঝতে পারছেন না? বুঝেন না কি? বুঝে নাই? বুঝতে পারছেন তো? y সমানুপাতিক x, আপনি কোনো ভ্যারিয়েবল আনতে পারবেন না, কিন্তু আপনি কোনো একটা কী আনতে পারবেন বলেন, x t, মনে করেন এই যে টিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই যে তাই আনবে। বুঝতে পারছেন?
পিসিইউ জায়গায় থাকলো, সমানুপাতিক জায়গায় আয়নস করেন, তাহলে একটা কনস্ট্যান্ট আপনি আনতেই পারেন। সেই কনস্ট্যান্ট হচ্ছে রেটেড ভোল্টেজের স্কোয়ার। এখন আপনি এটা কনস্ট্যান্ট কীভাবে? একটা ট্রান্সফরমার রেটেড ভোল্টেজ কত? একটাই রে ভাই, একটাই, যেটাই আমি ডিফাইন করবো যেই দিয়ে সেটাই তোমার রেটেড ভোল্টেজ নাকি? বুঝতে পারছেন? তাহলে এটা কনস্ট্যান্ট নাকি? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এখন দেখেন আমি কীরকম বলতে পারি কিনা, এবার অবাক হয়ে যাবেন পোলাবান। সমানুপাতিক দেখেন তো, অবাক হয়ে যাবেন, ঠিক আছে? ভি রেটেড ইন্টু আই এর ওপর কী বলেন? হোল স্কয়ার বলতে পারি। ভোল্টেজ ইন্টু কারেন্ট, এই গুণটার আমরা কি বলতে পারি? কেভিএ বলতে পারি। পারি আল্লাহ, এই কারেন্টের উপর স্কোয়ার আছে, এই ভোল্টেজের উপর স্কোয়ার আছে, তাহলে দুইটা মিলে তার উপর স্কোয়ার দিলাম। তাহলে এবার আসেন, তাহলে কপার লস সমানুপাতিক কেভিএ এর কি বলেন? স্কোয়ার। বুঝেন নাই নাকি? আগেই বলছি আমি কপার লসের সাথে সহজভাবে ছাড়বো না। কপার লসের সাথে রিলেশন বানালাম কার? কেভিএর। তাহলে লাভটা কি বলেন? কপার লস সমানুপাতিক হবে কার বলেন? কেভিএর স্কোয়ার। বুঝতে পারছেন? তার মানে কেভিএ যদি বাড়ে কপার লস কী হবে? সিম্পল হিসাব। তার মানে একটা 50 কেভিএর ট্রান্সফরমারের কপার লস বেশি হবে। একই ট্রান্সফরমার একবার তারে 50 কেভিএ লোডে চালাবো, একবার তারে 40 কেভিএ লোডে চালাবো, একবার তারে 80 কেভিএ লোডে চালাবো, তাহলে বলেন কপার লস কোনটা বেশি হবে? 80 কেভিএ। সব থেকে বেশি কেভিএ স্যার কপার লস তার। সিম্পল হিসাব আছে, মনে করো আছে, ধরো কথায় আছে, আছে একটা ট্রান্সফরমার মনে করো 100 কেভিএর ট্রান্সফরমার, তাহলে তুমি কি করতে পারবা? 80 চালাইতে পারবা, 60 চালাইতে পারবা, 20-এ, 30-এ, 10-এ, 11, 12, 13, 10 চালাইতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কোন অবস্থায় চালালে তোমার কপার লস? যদি 100 কেভিতে চালা সব থেকে বেশি কপার লস হবে তখন। মাইন্ড করতে ভাই 100 যদি 80 কেভিতে চালাতে পারি, আবার যদি 50 চালাতে পারি, তাহলে সেটা তো ভেরিয়েবলের মতন হয়ে গেল না? চালাই, এটা তো রেটিং, তুমি চালাইতে পারবা, কোনো সমস্যা নাই। আমি তোমারে কি বলি, ওই যে আমার রেটিং আর ম্যাক্সিমাম শুনছিলাম না? ম্যাক্সিমাম মানে কি? তুমি 110 কেভি চালাতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা কি মানে কন্টিনিউয়াস না, কিছু সময় হ্যাঁ চালাইতে পারবা। কিন্তু মনে করো আমি 100 কেভি লোড নিতে পারে, তার মানে কি সে কি 20 কেভি লোড নিতে পারবে না? অবশ্যই পারবে, চালাইতে পারবো। আস্তে আস্তে শব্দ করে না, তার মানে বোঝা গেছে নাকি? দেয় না, তার মানে আমি যদি একটা ট্রান্সফরমার মনে করি রেটিং আছে 100 কেভি, অসাম জিনিস, বুঝতে ভালো লাগছে আমার আইডিয়া, আমার নিজের কাছে ভালো লাগছে, বুঝছো? কি ভাই এটা বেটা, এই রিলেশন পাবা তুমি? ভালো লাগছে কিনা বলো? এটা তো অবশ্যই ভালো লাগে, কারণ কপার লস কি, যে যোগ করে দিলে কপার লস, ঠিক আছে রে ভাই, কিন্তু সুবিধা হবে এটা। ম্যাথ করার সময় বলে না, কনসেপ্ট ডেভেলপিং এর সুবিধা হবে। তোমার বাই গিয়ে কোশ্চেন করতেই পারে, তুমি যে একটা ট্রান্সফরমার 100 কেভি এর, তোমার ওই 30 কেভি চালানোর 50 কেভি চালানো, তাহলে কোনটা কপার লস বেশি হবে? অবশ্যই 50 বেশি হবে, কারণ কেভি বাড়লে কপার লস কি হয়? বাড়ে। কয় গুণ বাড়ে? স্কোয়ার আকারে বাড়ে। কয় গুণ করে বাড়ে? স্কোয়ার আকারে বাড়ে। তার মানে তুমি যদি 2 কেভি এর একটা ট্রান্সফরমার চালাও আর যদি 4 কেভি এর ট্রান্সফরমার চালাও, তাহলে 2 কেভি আর 4 কেভি এই দুটার মধ্যে কপার লস হবে, কপার লসের ডিফারেন্স হবে 4 গুণ, 4 গুণ হবে আর কি। কারণ এটা 2 গুণ হলে কেভিএ হবে লস হবে 4 গুণ, কেভিএ 2 গুণ হওয়া মানে লস হবে কত গুণ? 4 গুণ। কেভিএ 3 গুণ লস, কেভিএ স্কোয়ার আকারে হবে। এই ধরনের ম্যাথ আছে, আমি জানি না। কেভিএ যদি 3 গুণ করা হয় তাহলে কপার লস হবে কত? 9 গুণ, 3 এর স্কোয়ার। আমার এমসিকিউ আসে ভাই, বিকে ম্যাথতে আছে এমসিকিউ। আরে বিকে ম্যাথে সব গোলায়, সব বিকে ম্যাথে এমনিই হবে, বুঝতে পারছেন নাকি? বোঝেন? ভালো করে দেখেন, আপনারা শুধু ধৈর্য ধরে দেখেন, বুঝতে পারছেন কপার লস? তাহলে কেভিএ বাড়লে কপার লস কি? স্কোয়ার আকারে বাড়ে। কেভিএ 4 গুণ করা হয়, কেভিএ কপার লস হবে কত গুণ? 16 গুণ। বুঝতে পারছেন না? বুঝেন না? মাইন্ড করলেন তো নাকি? তার মানে দেখবেন, হ্যাঁ এই টাইপের ম্যাথ আছে তো, আছে ভাই, আছে। করবো আমরা সামনে, ঠিক আছে? মনে রাখেন ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে? ভালো লাগছে না? ভালো লাগছে এটা কি কোনো বইতে আছে? এটা আছে, আমি দেখছি। এটা ম্যাথ আছে, বইতে আছে না এই না, এরকম ডিরেক্ট এরকম বলা না। এটা দিলে কি ওরা বুঝবে? নেন নেন, এবার আসেন দেখেন, এবার তাহলে আমাদের 3 নাম্বার লস শেষ, কপার লস শেষ। এবার আসবে স্ট্রে লোড লস, খুবই চমৎকার। নেন 4 নাম্বার স্ট্রে লোড লস, এটাও খুব ভালো একটা লস, বুঝতে পারছেন? এটাও সুন্দর লস। লস হতে গেলে ভালো হয় না। লস ভালো হয় না, তুমি তো একটু ছিল না লস। এই যে আমি যদি আমি এই এডি কারেন্ট লস দিয়ে আমি ইন্ডাকশন চুলা বানাচ্ছি, ভালো না? লস সবসময় খারাপ না। আমরা যে কাজ করি লস আমি একটু বলি, শোনো, তোমার লস সবসময় খারাপ না। কেন ভালো না আমি তোমার একটু বলি। তুমি যে ভাত খাচ্ছ, এই সব ভাত যদি পেটের ভিতরে থেকে যায় তাহলে তো লস। তাহলে তোমার কি
বসে থাকতে পারবো না ভাই, ওটা তো লস করাইতে পারবে লস করাইতে হবে। হ্যাঁ লস করতে হবে, কিছুটা ভিতরে বান করবে আর কিছুটা লস থাকতে হবে, লস না থাকতে সমস্যা না। বুঝছি এবার। তোমার যে জিনিস দিচ্ছ খাবারে ওই জিনিস যদি আউটপুট হয়ে যায়, বের হয়ে যায়, তাহলে তো লস। তাহলে তুমি তো স্টিল লস। মনে করুন আপেল খাচ্ছে, আমি যদি আস্ত আপেল বের করতে চাও তাহলে তো ভাই তোমার তো ওটা বুঝছেন নাকি? বুঝেন না? আপনি আরো মজা পাবেন, বুঝছেন? বিশ্বাস করেন এই জিনিস সময় থাকলেন একদম পরাণ ভরে যাইত, এত সুন্দর করে। আপনি দেখবেন, সমস্যা নেই, ভিডিও করাস তো, যদি আল্লাহ না করে সাউন্ডটা রেকর্ড হচ্ছে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা নেন স্ট্রে লোড লস। স্ট্রে লোড লসটা খুবই সুন্দর একটা লস, আমি দেখাই আপনাকে। যে হচ্ছে হ্যাঁ খুবই চমৎকার লস। স্ট্রেস লস মানে একদম আগুন আগুন মার্কা লস আর কি, ঠিক আছে? সেটা কীরকম দেখেন আপনি, যেমন ধরো একটা ট্রান্সফরমার বাড়ালাম, তাই কি না? এটা ধরো প্র্যাকটিক্যাল কোর। কী কোর বলো? এটা কি কোর বলেন? প্র্যাকটিক্যাল কোর। চার্জটা থাকলে প্র্যাকটিক্যাল কোর, তাই কি না? তাহলে ধরো এটা প্র্যাকটিক্যাল কোর, যদি আমরা এখানে লোড লাগালাম, ভালো করে বুঝো। আচ্ছা যখন আমি কারেন্ট লোড লাগালাম না, চিন্তা করো, তাহলে তখন এই সাপ্লাই থেকে যে কারেন্ট ফ্লো করবে সেটা কি কারেন্ট? নো লোড কারেন্ট। কি কারেন্ট বলো? তার মানে শুধু ফ্লাক্স সেট আপ করার জন্য যে কারেন্ট সেটা কি? নো লোড কারেন্ট, তাই কি না? এবার আমি লোড লাগালাম, কি লাগালাম বলেন? তাহলে এই কারেন্ট বাড়বে নাকি বসে থাকবে জায়গা মতো? বাড়বে, কারণ এবার লোডে পাওয়ার দেওয়া লাগবে, তাই কি না? তাহলে কারেন্ট বের হবে কত? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এইখান থেকে এটা যদি প্র্যাকটিক্যাল কোর, কী করে বলো? প্র্যাকটিক্যাল। তার মানে কি এইখান থেকে যে ফ্লাক্স উৎপন্ন করবে সব ফ্লাক্স কি লিঙ্কেজ ফ্লাক্স হবে? না না সব ফ্লাক্স কি লিঙ্কেজ? না, কিছু পরিমাণ লিকেজ ফ্লাক্স থাকবে। তাহলে সেই লিকেজগুলো কীরকম? সেই লিকেজগুলো মনে করো এই যে এরকম, তাই কি না? এই যে এরকম, এরকম কিনা বলো? অল্প সামান্য খুবই লিকেজ ফ্লাক্স, তাই কি না? কথা বুঝে, তাই কি না? একইভাবে যখন আমরা এখানে কারেন্ট ফ্লো করবে তখন এইখানে কি তৈরি হবে বলো? ফ্লাক্স তৈরি করবে। এই ফ্লাক্সের ডিরেকশন এমন হবে যেন এটা কী করতে পারে, কে অপোজ করতে পারে। তাহলে এই ফ্লাক্স দেবে কোন দিকে? উল্টা দিকে। এখন এই যে ফ্লাক্স প্রডিউস করবে তার সবই কি লিকেজ ফ্লাক্স? সবই কি লিঙ্কেজ ফ্লাক্স? না, সবই দেখি লিঙ্কেজ হবে না, কিছু পরিমাণ কী হবে এখানে? লিকেজ হবে। এবার বলেন, দেখেন আপনি যদি লোড বাড়ান, ভালো করে বোঝেন, লোড কী বলেন? লোড যদি বাড়ান, লোড বাড়লে এই পাশের কারেন্ট বাড়বে, এই পাশের কারেন্ট বাড়লে এই পাশের কারেন্ট কী হবে? এই কারেন্ট যদি বাড়ে এই লিকেজ ফ্লাক্সের পরিমাণে কী হবে বলো? লিঙ্কেজও বাড়বে, আবার কি লিকেজও বাড়বে। এই পাশেও তাহলে কি, এই পাশেও কি কারেন্ট যদি বাড়ছে তাহলে লিকেজও বাড়বে, এই পাশের কি লিঙ্কেজও কী হবে? বাড়বে। বুঝতে পারছেন? এখন ট্রান্সফরমারটা আপনি কোনো একটা স্ট্যান্ডের উপর রাখবেন নাকি রাখবেন না? রাখবেন না একটা স্ট্যান্ডের উপর? ধরেন আপনি একটা স্ট্যান্ডের উপর রাখছেন, অথবা এই ট্রান্সফরমার সেট আপ করতে গেলে বিভিন্ন এই যে সেই এইগুলোকে বলে ক্ল্যাম্প, এগুলোকে ক্ল্যাম্প বলে, বুঝতে পারছেন? আবার এখানে কিছু স্ক্রু লাগে না? স্ক্রু লাগে, বোল্ট লাগে, তাই কি না? লাগে কি না? তাহলে লিঙ্কেজ না হয় কোরের ভিতর থেকে বাইরে আসতেছে না, কিন্তু লিকেজগুলো কী হচ্ছে? কোরের বাইরে আসতেছে, তাই কি না? কোরের কী হচ্ছে বলে? বাইরে আসতেছে। তাহলে কোরের যদি বাইরে আসে তাহলে লিঙ্কেজগুলো যেরকম একবার এই যে মানে একবার এনপোল থেকে স্পোল, স্পোল থেকে এনপোল যাচ্ছে, একেবারে লিঙ্কেজগুলো একবার স্পোল থেকে এনপোল থেকে স্পোল, স্পোল এভাবে কি বারবার কি লিকেজগুলো দুজনে কী করতেছে? চেঞ্জ করতেছে, তাই কি না? তাহলে মনে করো এই জায়গায় যে স্ট্যান্ড আছে, যদি স্ট্যান্ডটা কোনো প্রকারের মেটাল টাইপের কিছু থাকে আর কি স্ট্যান্ডে, তাহলে এই লিঙ্কেজগুলো না হয় বাইরে বেরোচ্ছে না, কোরের ভেতর কী করতেছে? ঘোরাফেরা করতেছে। কিন্তু এই যে লিকেজ যে ফ্লাক্সগুলো ওইগুলো কই আসতেছে বলো? এই যে বাইরে স্ট্যান্ড আসতেছে। সুতরাং স্ট্যান্ডে কী ফ্লো করবে বলো? কারেন্ট ফ্লো করবে, স্ট্যান্ডে ভোল্টেজ ইন্ডিউস হবে, সুতরাং এতে একটা পাওয়ার লস হবে। হবে কিনা বলেন? মানতে কষ্ট হয়। আপনার যদি এখানে কোনো নাট টাট বা স্ক্রু থেকে থাকে তাহলে ওই স্ক্রু বা নাটে কী তৈরি হবে বলেন? ভোল্টেজ লিকেজ ফ্লাক্স যে কাট করবে, তাহলে কি ভোল্টেজ ইন্ডিউস হবে, সুতরাং ওখানে পাওয়ার লস হবে। বুঝতে পারছেন নাকি বোঝেন না? কিন্তু এই লসগুলো ডিপেন্ড করতেছে কার উপর বলো? লোডের উপরে। লোড যত হেভি হতে থাকবে, লোড যত বাড়তে থাকবে,
তত এখানে কারেন্ট বাড়তে থাকবে। এখানকার কারেন্ট বাড়তে থাকা মানে লিঙ্কেজ ফ্লাক্স দুটোই বাড়া। লিকেজ ফ্লাক্স যদি বাড়ে তাহলে স্ট্যান্ড বলো, নাট বলো, বোল্ট বলো বা অন্য কিছু, মানে কোরের বাইরে যে সব ম্যাটেরিয়াল আছে, আয়রনিক ম্যাটেরিয়াল কোরের বাইরে, আদার দ্যান কোর সারা যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোতে লিঙ্কেজ ফ্লাক্স তো বেরোতে পারবে না কোরের বেজ থেকে। না লিকেজ ফ্লাক্সগুলো বাইরে বেরোয়, এই যে স্ট্যান্ড, বোল্ট, স্ক্রু এগুলোতে কী হবে, সেগুলো ভোল্টেজ ইন্ডিউস করবে, ওখানে পাওয়ার লস হবে। এই লসগুলোকে বলা হয় স্ট্রে লোড লস। লোড লস, লোডের কারণে লিকেজ ফ্লাক্স বেশি ফ্লো হচ্ছে, লিকেজ ফ্লাক্স বেশি ফ্লো হলে এখানকার ইন্ডিউস ভোল্টেজ বাড়বে, ইন্ডিউস ভোল্টেজ যদি বেশি হয় তাহলে লসে কি বাড়বে, বুঝতে পারছেন নাকি? বুঝলেন? এই জন্য বলা হচ্ছে, দেখেন আপনি, আমি দেখাই দিই, আপনার লিখে নিন। বলছি কি, লিকেজ ফ্লাক্সের কারণে এডি কারেন্ট, কন্ডাক্টরস, কনজারভেটর, ট্যাঙ্ক, বোল্টস ইন্ডিউসড হয়। এই এডি কারেন্টের কারণে যে লস সঙ্গত সেটাকে কী বলা হয়? লোড লস। এই লিঙ্কেজ ফ্লাক্স যদি এখান থেকে ফ্লো করে তাহলে এর বিরুদ্ধে এডি কারেন্ট লস হবে, তাই কি না? ওই যে স্ক্রু, বোল্ট এগুলো যদি ফ্লো করে তাহলে কী হবে? এডি কারেন্ট লস হবে। এবং ওই লসেসগুলোকে আমরা কী বলছি? স্ট্রে লোড। এডি কারেন্টই কন্ডাক্টরের ভিতরে তোমার কন্ডাক্টরের ভিতর যে তোমার যে ইয়েটা হবে, এডি কারেন্ট হবে, ওটা এডি কারেন্ট হবে, বুঝতে পারছো? ওটা এডি কারেন্ট হবে, কারণ ছোটো ছোটো লুপ আকারে কারেন্টগুলো ফ্লো করবে আর কি। ভাই ওই যে আপনি বললেন না যে লোড বাড়লে তো কারেন্টটা বাড়তেছে, হ্যাঁ, তাহলে ওই দিন যে বলছিলেন যে ম্যাটেরিয়ালের উপরে কারেন্ট ডিপেন্ড না অ্যাকচুয়ালি লোড বাড়লে কারেন্ট বাড়ার কথা, কিন্তু এই কারেন্ট দিবে কি দিবে না সেটা ডিসাইড করবে কে? ওয়্যার ডিসাইড করবে, কারণ সে ডিমান্ড করতেই পারে, কিন্তু ওই পরিমাণ কারেন্ট দিতে পারবে কি পারবে সেটা ডিসাইড করবে কে? ওয়্যার। তাহলে অ্যাকচুয়ালি ডিসাইড করতেছে কে? ওয়্যার। তুমি চাও সমস্যা নেই, কিন্তু আমি দিলে তারপর তো তুমি নিবা, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এবার তাহলে এখানে বলতেছে যে লিকেজ ফ্লাক্সের কারণে, হ্যাঁ, লিকেজ ফ্লাক্সের কারণে আপনার এডি কারেন্ট ফ্লো হয়, তাই না? কার বিরুদ্ধে ফ্লো করতে পারে? এই যে কন্ডাক্টর, ওইটার বিরুদ্ধে এডি কারেন্ট ফ্লো করতে পারে কন্ডাক্টর। তারপরে কনজারভেটর, মানে ওই যে সেই, হ্যাঁ, কনজারভেটর। তারপর হচ্ছে ট্যাঙ্ক, হ্যাঁ, আর এই ট্যাঙ্কটা কি? বোল্টস, নাট বোল্টস হতে পারে। ভোল্টেজে কি ইন্ডিউসড হয় বলো? এডি কারেন্ট ইন্ডিউসড হয়, তাই না? এডি কারেন্ট কি হয়? ইন্ডিউসড হয়, বেশ ভালো কথা। আর এডি কারেন্ট ইন্ডিউসড হলে যার কারণে যে লস, যার কারণে কী সংঘটিত হয় বলেন? পাওয়ার লস হবে। ওই পাওয়ার লসটাকে বলে কি? স্ট্রে লোড লস। আমরা ওই যে স্ট্রে লস, বুঝতে পারছেন? মানে ওই যে, মানে ব্যাপারটা হচ্ছে লোহা লক্করের যে লস আর কি, স্ট্রে লস মানে ম্যাগনেটিক লস আর কি, আদার দ্যান কোরের ছাড়া যে সমস্ত এলিমেন্ট আছে ওইগুলোতে যে লসগুলো হবে সেগুলোকে আমরা বলছি লোডের কারণে যে, অর্থাৎ লিকেজ ফ্লাক্স যেখানে যাবে সেখানে যাওয়ার কারণে যে লসটা হবে সেই লসটাকে বলা হবে কি বলেন? স্ট্রে লস। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? এই নিয়ে বেশি কথাবার্তা বলার দরকার নেই, এই পয়েন্টটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, এখন আমি বলতেছি না, এটা আপাতত থাক আপনাদের মাথার ভেতর, এগুলো বললেও বুঝবেন না আপনারা, ঠিক আছে? না, তার মানে আমি যদি আবার একটা সিকোয়েন্স ড্র করতে চাই, ভাই লোড বাড়লে, তাই না? লোড বাড়লে কী বলবো বলো? কারেন্ট বাড়বে। কারেন্ট বাড়লে বলেন কী বাড়বে বলেন? লিকেজ ফ্লাক্স বাড়বে। লিকেজ ফ্লাক্স যদি বাড়ে তাহলে এই যে এই ডিভাইসগুলো বললাম, কনজারভেটর, ট্যাঙ্ক, বোল্টস, এগুলোতে এডি কারেন্ট কী হবে বলেন? আইএডি, এটা কী হবে বলেন? বাড়বে। এডি কারেন্ট যদি বাড়ে তাহলে আমার যে লস, তাই না, সেই লসটা কী হবে বলেন? লসটা কি বাড়বে না? এস সিকোয়েন্স। তাহলে মোটামুটি এই লসটা কার সাথে ডিপেন্ড করে? লোডের উপর ডিপেন্ড করে। এই জন্য নাম হচ্ছে কি? স্ট্রে লোড লস। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? লাস্ট আমাদের যে লসটা সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক লস। কষ্ট হয়ে গেছে না তোমাদের? কষ্ট হয়ে গেছে নাকি? না, আরে ওই বসা না, মানে পড়তে কষ্ট হয়ে গেছে কিনা? কষ্ট হয়নি, কয় এত কিছু নেওয়া সম্ভব একবারে? ও তো 15% হয়ে যাবে না? শর্টকাট না, এটা শর্টকাটে বোঝা যাবে না। না থাক, চার্জে লাগাই দিলে ফোন আগুন হয়ে যাবে। ডাই ইলেকট্রিক লস, বুঝতে পারছেন? এটা একটু মানে যা পড়াবো না আমার সাথে বুঝবে না কিছুই, তারপরও বুঝবো না কি লস। হ্যাঁ, না পড়তে হয়, জানেন? দেখেন ভালো করে, অনেক 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 কিছু জানতে পারবো ট্রান্সফরমার সময়, অনেক কিছু রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। দেখো দিকে দরকার ট্রান্সফরমারই, তাই কি না?
বুঝতে পারছেন? আচ্ছা ট্রান্সফরমার খোলা রাখে না কেন? ট্রান্সফরমার মানে ট্রান্সফরমার পর ট্যাঙ্কির ভিতরে রাখে কেন? খোলা রাখে তো। বড় সাইজের খোলা রাখে, ছোট সাইজেরগুলো নয় খোলা রাখে, বড় সাইজের যেগুলো লাইনের যেগুলো দেখছো খোলা টালা রাখছে কোনো জায়গায়, যে বড় বড় যে রাস্তা যেগুলো খোলা রাখে, এই বড় বড় দেখি ওটা ঢাকনা দেওয়া থাকে, একটা খাপ দেওয়া। ওই তো সেটাই খাপ মানে ঢাকনা ছাড়া। মনে করো এই যে এটা হচ্ছে তোমার সেই হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। ওটা ভাই যেন রোদ না লাগে, গরম হয়ে যায়। দেখেন বলকার দিয়ে দেখেন, ওই কারণে হয় এখন যে গরম পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ওটা আরো বেশি লস হবে এটাতে। এটাকে ঢাকনা দেওয়া হয় এই জন্য যে আমরা যদি ঢাকনা না দিই তাহলে এর আসতে পারবে হাঁটতে পারবে না লোকজন, বুঝতে পারছো? এর ধরে টেনে নিয়ে চলে যাবে এখানে, কি করবে? ধরে তোমার টান দিয়ে নিয়ে চলে যাবে আর কি, ওরে বাপ রে বাপ। বুঝতে পারছেন? হ্যাঁ হাই ভোল্টেজ না, এমনিতেও আর কি হাই ভোল্টেজ বলে কথা না। হেভি জিনিস আইছে রে। এই হ্যাঁ নেন, তাহলে আপনি যদি এটারে খোলা বাক্স খোলা রেখে দেন, থাক, তুই তারে যদি খোলা রেখে দাও, এইদিকে বাদ দাও, খোলা রেখে দাও, তাহলে লোকজন হাঁটলে কি হবে? তোমার ভালোবেসে সে কাছে নিয়ে চলে যাবে আর কি। ওটাকে হ্যাঁ ইনসুলেটর মেটাল দিয়ে খাপটা কি তৈরি নিয়ে যাবে, জি বলতেছি দাঁড়াও, সেটা হিসাবটা বলবো আর কি। আপনি এই যেটাকে ধরে টান দিয়ে আপনার কাছে নিয়ে চলে যাবে, ভালোবাসবে আপনাকে নিয়ে, বুঝতে পারছেন? ভালোবাসা করবে আর কি আপনার সাথে, বুঝতে পারছেন? এবার আসেন দেখেন, তাহলে কি করা হইলো? আপনি এর উপর একটা কী রেখে দেন বলেন? বক্স? বক্স দিয়ে রেখে দেন। এখন আপনি বলতে পারেন কি ভাই, ধরো এই যেরকম, তাই কি না, টানতে থেকে ওই যে মানে ফ্লাক্স আপনাকে কি করবে, আপনাকে ওর দিকে টেনে ধরে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এত স্ট্রং ফ্লাক্স আর কি ফ্লো করবে ওখান থেকে, বড় বড় ট্রান্সফরমার। এবার দেখেন, আর আপনি বলতে পারেন কি ভাই আপনি একটা এটাতে ঢেকে দেন, তাই কি না? কথা হচ্ছে যে আপনি যে ভাই এই এই যে ফ্লাক্সগুলো, এই ফ্লাক্সগুলো কি এই এতে কি হবে? কাট হবে না? এতে কি হবে বলো? কাট হবে। কাট করবে না? এই যে ফ্রেম বাইরের যে মানে ওই যে খাপ বলতেছিল, মানে বক্স যেটা আর কি, উপরে যে ঢাকনা, মানে যার ভিতরে আর কি মেইন ট্রান্সফরমার ঢুকানো হয়, মানে যে কোনোটা গোল গোল দেখবা, তারপর চার কোনা দেখবে, এরকম ধরো চার কোনা ধরে, তাহলে এই লিঙ্কেজগুলোতে এখানে কি হবে? কাট হবে না? হ্যাঁ। কাট হবে কি না? তাহলে আমি যদি এটাকে গ্রাউন্ড করে দিই তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, কারেন্টটা গ্রাউন্ডে। এটাকে যদি গ্রাউন্ড করে দিই তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা আছে? তাহলে ফ্লাক্সগুলো দেখা যাবে এর ভিতরেই থাকবে, আর এখান থেকে কাট করলে, এখান থেকে কাট করলে যে কারণ লিকেজ ফ্লাক্সের জন্য, যদিও লিকেজ ফ্লাক্সের মান খুবই কম, তারপরেও দেখা যাবে এখান থেকে যে ফ্লাক্সটা এই বডিতে কাট করবে সেটা আমরা গ্রাউন্ড করে দিলাম, তাহলে এ আর কি ডেঞ্জারাস কোনো লেভেলে থাকলো না। এটা আমরা যদি ম্যাটেরিয়াল যাতে না দেই, হ্যাঁ, তাহলে তো আর এটা অ্যালুমিনিয়াম স্টিল দেবো আমরা, অ্যালুমিনিয়াম বা কি ওরকম টাইপের কিছু একটা দেবো আর কি, বুঝতে পারছো? ফ্লাগগুলোর ভেতরে থাকবে, ভেতরে কনফাইন্ড থাকবে, বাইরে যেতে পারবে না, কারণ ফ্লাগ যেতে গেলে এ কী করবে? ভোল্টেজ ইন্ডিউস করবে, এখানে কি ভোল্টেজ ইন্ডিউস করবে না? তাহলে ভোল্টেজ ইন্ডিউস ওকে উল্টা ওকে অপোজ করবে, অপোজ করে দেখা যাবে ফ্লাক্সগুলো আর কি করতে দেবে নাকি বাইরে বেরোতে দিবে না, এবং ওইখানে যে কারেন্টটা ফ্লো করবে অ্যালুমিনিয়াম ফ্রেমের ভিতরে, ওইটাকে আমরা কী করে দেবো? গ্রাউন্ড করে দেবো। সুতরাং এটাকে টাচ করলেও কি নেই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম হবে টাচ করলেও, বুঝতে পারছেন না? কোনো টাচ করলে কিন্তু কোনো প্রবলেম হবে না। বেশ ভালো কথা, আমরা ফ্রেম দিলাম যাতে মানে সেফটির জন্য, যে যাতে হাই ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখা যাবে যে লোকজনে টেনে নিয়ে চলে যেতে পারে, এখন তাকে টানবে না, কারণ ফ্লাগগুলোর বাইরে চলে আসতে পারবে না, ওর ভিতরে কি থাকবে? কনফাইন্ড থাকবে। বেশ ভালো কথা, বুঝলাম। এখন তেল দেওয়া হয় কি জন্য? ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার জন্য, তাই না? এটা একটা প্রেশার কুকারের মতো হয়ে গেছে না, অন কাইন্ড অফ প্রেশার কুকার না? প্রেশার কুকার হয়েছে কি না? প্রেশার ঢাকনা বন্ধ করে দেবে, মানে সপ্তাহ তার ভিতরে, ওর ভিতরে থাকবে। তুমি যদি এখানে মনে করো, এই যে মনে করো 2 তার বের করলে, এভাবে আসলে থাকে না, সব একটা ওয়াইন্ডিংয়ের উপরে থাকে। তারপর দেখাচ্ছি, ধরো এই যে এটা হচ্ছে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, যেখানে 2 তার, আর এটা কি বলো? লো ভোল্টেজ। এখন দেখেন, আপনি যখন এখানে হাই ভোল্টেজের লাইন দিবেন বা কারেন্ট ফ্লো করবেন, তাহলে এই ট্রান্সফরমার কি গরম হবে না? গরম হবে না? গরম হবে কি না? গরম হবে। তাহলে এই গরম হইলে এই তাপ কি বাইরে বেরোতে পারবে? আপনি যদি অ্যালুমিনিয়াম দিয়ে ঢেকে দেন, বেরোতে পারবে না। তাহলে ওই তাপের জন্য ট্রান্সফরমার গরম হবে, আবার ওই তাপের ট্রান্সফরমারকে আবার গরম হবে, ট্রান্সফরমার নিজে তাপ উৎপন্ন করবে। তাহলে এভাবে করতে 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 একসময় তো প্রেশার কুকার হয়ে যাবে, একসময় ফেটে যাবে নাকি? একসময় কী হবে? ফেটে যাবে, ব্লাস্ট হয়ে যাবে না এটা? তাহলে ব্লাস্ট যাতে না হয় এর জন্য আমরা কি রেখে দিলাম বলো? তেল ভরে দিলাম এর ভিতরে। হ্যাঁ, সব জায়গায় একদম তেল সব জায়গায় দিয়ে দেবো।
ট্রান্সফরমার ভর্তি তেল নাকি? হ্যাঁ পুরো ট্রান্সফার করতে তেল একদম ফুল ফিল, বুঝতে পারছেন? পুরো ট্রান্সফার করতে তেল দিতে হবে। তেল কী করবে? ও সেটাকে টেম্পারেচার অ্যাবজর্ব করবে, টেম্পারেচার অ্যাবজর্ব করবে। এখন তুমি বলতে পারো ভাই কতদিন অ্যাবজর্ব করবে? 10 বছর অ্যাবজর্ব করলে তো তেলও তো গরম হয়ে যাবে এক সময়, তাই কি না? তেল কি গরম হয়ে যাবে না? বা 1 বছর পর তেল গরম হয়ে যাবে। তো ট্রান্সফরমার তেল এক সময় চেঞ্জ করা হয়, মানে নির্দিষ্ট সময় পর পর ট্রান্সফরমারের তেল চেঞ্জ করা হয়, ভিসকোসিটি মাপাটা অনেক ব্যাপার স্যাপার আছে, রুটিন টেস্ট করা হয় ট্রান্সফরমারে, চেক করে তেল চেঞ্জ করে দেওয়া হয়। কিন্তু তারপরও ধরো ভাই 1 সপ্তাহ ট্রান্সফরমারের তেল, 1 সপ্তাহ মানে কি অনেক গরম হয়ে যাওয়ার কথা তেল। তারপরও তেল গরম হতে দেওয়ার, তেল যাতে গরম না হয় বা তেল যাতে অতিরিক্ত পরিমাণ গরম হয় তার জন্য সিস্টেম আমরা করব। তাহলে তার জন্য কী করবো আমরা? এই যে এই পাশ দিয়ে, হ্যাঁ ইনসুলেটিং হইতে হবে, সেটা মানে ইনসুলেশন দিবে আর কি। নারকেল তেল তো ভাই ঠান্ডা। নতুবা তো এই তেল না মানে দেয় নাকি ভাই জিজ্ঞেস করলাম। আস্তে নারকেল তেল তো কন্ডাক্টিং অয়েল, ও কন্ডাক্টিং অয়েলের প্রবলেম না। তাহলে এই তার আর তেলের মাধ্যমে মনে করে যে কোডিং প্রশ্ন আসলেই ফানি, কিন্তু না ভাই ঠিক আছে। আসলে ফানি কোশ্চেন, কিন্তু মানে অনেক মজার কোশ্চেন আর কি, ফানি মানে মজার কোশ্চেন। এটা ভালো আর কি যে আমি নারকেল তেল দিতে পারবো না কেন? না এটা আসার কিছু না, নারকেল তেল বা সরিষার তেল বা রেগুলার আমি কেরোসিন তেল দেবো, পারবো না কেন? পারবো না হচ্ছে এই কারণে যে ওটা তো কন্ডাক্টিং অয়েল, তার মানে এই যে এই তার বিরুদ্ধে কারেন্ট যাবে, ওই তার তো একদম বডি কি এর সাথে এটা শর্ট হয়ে যাবে না, একটা বিদ্যুৎ পরিবেশ তৈরি হবে সেখানে। তো এই জন্য এই তেলগুলো হয়তো ইনসুলেটিং অয়েল হইতে হবে, মানে সে ইনসুলেশন দিবে আর কি, অর্থাৎ এর সাথে এর কোনো ধরনের কোনো টাচ লাগতে দিবে না, কিন্তু অবশ্যই ফ্লোটিং অবস্থায় থাকবে, মানে ভেসে থাকবে ওর উপর। এবং মজার বিষয় হচ্ছে যে তাহলে তেল দিচ্ছি 2টা কারণে। প্রথম কারণ হচ্ছে যে ইনসুলেশন পাবো আমরা, মানে বডির সাথে যেন এই ট্রান্সফরমারের একটা কি ভেতরে কি একটা ইনসুলেশন কাজ করে ভেতরে, তাই না? এবং ভেতরটাকে পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য, ভেতরে যে টেম্পারেচার ওটাকে ঠান্ডা করার জন্য। ইনসুলেশন অয়েল কোনগুলো হয়? এই যে আমার 4-5 রকমের তেল হয়, নামগুলো ভুলে যাচ্ছি। ওই যে একটা বললো পাইরেনল, অ্যাকচুয়ালি পাইরেনল একটা গ্রুপের আন্ডারে পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি 4-5 প্রকারের তেল আছে আর কি, অয়েল আছে আর কি। তো ওইগুলোর নাম আমি আপাতত মনে নাই, খেয়াল নাই। তো পাইরেনল ইউজ করে, পাইরেনল কিন্তু কোনো গ্রুপের নাম না, ও ওই গ্রুপের একটা তেলের নাম। তেলের নাম। এটা তাহলে কিছু পাইরেনল দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি আবার, তাহলে তেল তো ভাই 1 বছর পর বা 7 মাস 8 মাস তেলও গরম হয়ে যেতে পারে। তাহলে যেটা করবে, তেল যখন গরম হবে তখন তেল কী হবে বলো? আয়তন বাড়বে। তেল যখন গরম হবে তখন তেল কী হবে? আয়তন বাড়বে। আয়তন বাড়লে এখানে কী থাকে? টিউব থাকে বিভিন্ন। ট্রান্সফর্মার গায়ে দেখো কী থাকে বলো? টিউব থাকে, যেরকম অনেকগুলো টিউব থাকে, দেখবা যে এরকম এরকম করে, এরকম অনেক টিউব থাকে ট্রান্সফর্মারের গায়ে আর কি। আরও টেকনোলজি চলে আসছে তো, এগুলাকে বলা হয়, এগুলোর নাম কি বলা হয় হচ্ছে কুলিং টিউবস বলে। এগুলাকে কী বলা হয় বলো? এরকম টিউব আর কি দেখা যায় আর কি, কুলিং টিউব, এগুলোকে বলে কুলিং টিউব। বুঝতে পারা গেছে? এইবার কথা হচ্ছে যে তাহলে এইগুলো তো সবসময় কার সংস্পর্শে আছে বলো? বাতাসের সংস্পর্শে আছে না? বাতাসের বাইরে দিয়ে বাতাস টাতাস ফ্লো করতেছে, বাইরে কি বাতাস ফ্লো করতেছে না? বাইরে দিয়ে বাইরে দিয়ে বাতাস ফ্লো করতেছে। তাহলে এই তেল যখন এরকমভাবে ফ্লো করতে, এই তেল গরম হয়ে যখন বাইরে আসবে, বাক্সর বাইরে, হ্যাঁ বাক্সের বাইরে, এগুলো এটা বাইরে, বাক্সের বাইরে। তাহলে তেল যখন গরম হবে মানে আয়তন বাড়বে, তখন দেখা যাবে তেল খেয়েছে একটা সময় গিয়ে তেল এই কুলিং টিউবের ভেতর চলে আসবে। এরকম 2-3টা কুলিং টিউব থাকে, অনেকগুলো কুলিং টিউব থাকে, 5-7টা কুলিং টিউব পর থাকে আর কি। তাহলে এরকম কুলিং টিউবে এরকম সবগুলো পাশাপাশি, মনে করে একটার ব্যাপারে আরেকটা, তারপর একটা, তারপর একটা, মানে ট্রান্সফর্মার গা যদি এটা যদি ট্রান্সফর্মার হয় তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, সামনাসামনি পরপর অনেকগুলো কী থাকে কুলিং টিউব এরকম সাজানো থাকে। তাহলে ওরকম বেশ খানিক পরিমাণ তেল কী হলো এখানে চলে আসলো। আর এরপর দিকে এসে বলো বাতাস আছে, তাহলে বাতাস দেখ সময় কী হয়ে যাবে? এই তেলগুলো ঠান্ডা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ঠান্ডা তেল আবার ভেতরে যাবে, গরম হতে যাবে, আবার গরম তেল বাইরে আসবে, এবার চলতে থাকলে মোটামুটি একটা চেক অ্যান্ড ব্যালেন্স, মানে এ তাপ উৎপন্ন হবে, এ তাপ সেটা কমাই দিবে, এ তাপ উৎপন্ন করবে, কমাই দিবে পারো, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আর একটা ভালো প্রসেস আছে, এবং এখান থেকে হিট কী হবে? বাইরে বেরোয় যাবে, তাই কি না? হিট কী হবে? এখান থেকে বাইরে বেরোয় যাবে, হিট রেডিয়েশন হবে, তাই কি না? বুঝতে পারছেন? হিট কী হবে? বাইরে রেডিয়েশন হবে। হিট কী হবে? সব বাইরে বেরোয় যাবে, হিট রেডিয়েশন। এবং এমনিতে হিট রেডিয়েশন হবে। কেন রেডিয়েশন হবে আমি তোমার বলি।
আচ্ছা আমরা ইয়াতে ধরো যেমন ধরো গিয়ে বাসায় গরম পায়েস রান্না করছে, তাই না? বাসায় কি করছে? গরম পায়েস রান্না করছে বা গরম সেমাই রান্না করছে, কেবল চুলা থেকে উঠায় তোমার দিছে। এখন দিবে নিশ্চয়ই কোনো বাটিতে দিবে। বাটিগুলো কীরকম? এরকম হয় না বাটিগুলো? এখন মানে বুদ্ধিমানের কাজ যদি তাড়াতাড়ি খাইতে চাও তাহলে বাটিতে নেওয়া ঠিক হবে নাকি এরকম সরানো প্লেট আছে সেই প্লেটে নিলে সুবিধা হবে? বুঝতে পারছেন নাকি? বুঝতে সরানো প্লেটে কেন নিব? এরিয়া বাড়বে, এরিয়া বাড়বে, এরিয়া বাড়বে, এরিয়া বাড়বে। কী বাড়বে? এরিয়া বাড়বে। তাহলে এরিয়া বাড়লে হিটের রেডিয়েশন মানে ছড়াবে কি, হিট তত দ্রুত ছড়ায় যাবে। ঠিক সেম প্রসেস এখানে ইউজ করা হচ্ছে। বুঝতে পারছেন? এ যখন বেড়ে যাচ্ছে মানে এর যখন আয়তন বেড়ে যাচ্ছে ও তখন বেশি জায়গা জুড়ে ফ্লো করতেছে। তাহলে যদি অনেক জায়গা জুড়ে ফ্লো করে একটা জিনিস তাহলে তার তাপ তাপ কি এমনিতে কী হবে? খুব দ্রুত কী হবে? হিট রেডিয়েশন হবে। বুঝতে পারছেন নাকি? বুঝলেন? তাহলে ওই যে অনেক সময় দেখা যায় যে কোনো উৎসবে গেলে কোনো খাবার টাবার দিলে দেখা যায় যে মানে একটা বড় ইসের ওপর খিচুড়ি ঢেলে দিছে আর কি, দেখবা আর কি। হ্যাঁ দেখবা যে মানে হ্যাঁ দেখবা যে খিচুড়িগুলো ওই যে ইসে না রেখে মানে কোনো একটা মানে 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 বড় কোনো মানে এরকম গোলাকার পাতিল না রেখে চাতাল নাকি যেন একটা বলে, চাতাল বলে না আমাদের খুলনার দিকে চাতাল বলে, এই যেরকম চারকোনা বড় তাফাল, তাফাল হ্যাঁ হবে কিছু আর কি, ওই রকম বড় একটা জিনিস মানে অনেক জায়গা জুড়ে কিন্তু মানে থিকনেস তার কম, মানে একটা জায়গা জুড়ে ঢেলে দিলাম, জায়গা জুড়ে ঢেলে দিলে এটা খুব দ্রুত কী হবে? হিট সরে যাবে। মানে এরিয়া বেড়ে গেল, এরিয়া বাড়লে হিট রেডিয়েট হবে খুব দ্রুত। তাহলে এই সিস্টেম সেম সিস্টেমে কাজ করে। বুঝতে পারছেন? অথবা আমরা একটা কাজ করতে পারি যে যদি মনে করছে না গরম হয়ে যাচ্ছে বেশি, ঠিক আছে তাহলে দুই পাশে দুটো ফ্যান লাগাই দাও। আছে এরকম অবিশ্বাস্য কিছু না, এরকম ট্রান্সফরমার আছে এরকম, আমরা কি লাগাই দিলাম এই পাশে? ফ্যান লাগাই দিলাম। তাহলে খুব দ্রুত বাতাস ফ্লো করবে, এই দুই পাশে কী হবে বলো? ঠান্ডা হবে না? তাহলে এখন দেখেন দেখেন যদি তাহলে কুলিং সিস্টেম অনেকগুলো এখান থেকে পেয়ে যাবো আমরা, কুলিং সিস্টেম আমরা অনেকগুলো এখান থেকে পেয়ে যাবো। বুঝতে পারছেন? প্রথম যে কুলিং সিস্টেম পাবো সেটা হচ্ছে অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। কি বললাম বলেন? এয়ার ন্যাচারাল, তাই না? এইটা বলার একটাই কারণ যে অয়েল ন্যাচারাল এরকম বলার কারণ হচ্ছে যে এই সিস্টেমটা হচ্ছে এরকম যে অয়েলটা ন্যাচারালি ঠান্ডা হবে। অয়েলটা কী হবে? ন্যাচারালি ঠান্ডা হবে। মানে কী দিয়ে ঠান্ডা হবে? নর্মাল বাতাস দিয়ে, এয়ার দিয়ে কী হবে? ঠান্ডা হবে। ঠিক আছে। দুই নম্বরটা আছে হচ্ছে অয়েল ন্যাচারাল এয়ার ফোর্সড। এক্স্যাক্টলি। এবার অয়েলকে যদি আমরা কি করতে চাই বলো? ঠান্ডা করতে চাই, তাহলে এয়ার কি করা হয়েছে বলো? ফোর্স করা হয়েছে। এয়ার ফোর্স করা মানে এখানে কি লাগানো বলো? ফ্যান লাগানো। মানে ফ্যান দিয়ে বাতাস দিয়ে ফোর্স দিয়ে তারপর আমরা কি করতেছি বলো? ঠান্ডা করতেছি। আচ্ছা 2 নম্বরে 3 নম্বর হতে পারে অয়েল ফোর্সড এয়ার ফোর্সড। এইটার মিনিং হচ্ছে যে অয়েলটা ফোর্সডলি ঠান্ডা হবে। মানে ব্যাপারটা হচ্ছে অয়েল তখন আর কি থাকবে না, ট্যাঙ্কে থাকবে না, মানে ওই সেই ট্যাঙ্কের মধ্যে থাকবে না, ও কী হবে? এরকম কুলিং টিউবে আসবে আর কি। কোথায় চলে বলো? কুলিং টিউবে আসবে এবং সেটা কুলিং টিউবে চলে আসার পর সে ন্যাচারাল এয়ার দ্বারা কী হবে? মানে এয়ার ফোর্স, মানে এই যে এয়ার দিয়ে এখানে এক্সট্রা এয়ার দিয়ে, মানে ন্যাচারাল এয়ার না, ন্যাচারাল বাতাস না, মানে ফোর্সড এয়ার, মানে ফ্যান দিয়ে কী করা হবে? তাকে ঠান্ডা করা হবে। মানে অয়েল ফোর্সলি মানে ট্যাঙ্কের ভিতর থেকে বাইরে চলে আসবে। কই চলে যাবে? ট্যাঙ্কের ভিতর থেকে, ট্যাঙ্কের ভিতর থেকে অয়েল ফোর্স মানে ট্যাঙ্কের ভিতর থেকে বাইরে চলে আসবে। বাইরে চলে আসার পর এয়ার ফোর্স করে এয়ার দিয়ে তাকে কী করা হবে? ঠান্ডা করা হবে। আর অয়েল ন্যাচারাল বলতে বোঝাবে যে সে আসলে কোন জায়গায় থাকবে? ট্যাঙ্কের ভিতরেই থাকবে। ট্যাঙ্কের ভিতর থেকে চারিপাশের যে বাতাস আছে ওই বাতাস দিয়ে সে ন্যাচারালি কী হবে? ঠান্ডা হবে। অথবা কি অয়েল ট্যাঙ্কের ভেতরেই থাকবে, আমরা এইখান দিয়ে জোরে জোরে কী করবো? বাতাস ট্যাঙ্কে লাগাবো আর কি। যদি ট্যাঙ্কে যদি বায়ু ফোর্স আমরা কী করি? ট্যাঙ্কে লাগাই, তখন সে ঠান্ডা হতে পারে। আর তাও যদি না হয়, অনেক বেশি অয়েল উত্তপ্ত হয়ে গেলে অয়েল কই চলে আসবে? টিউবে চলে আসবে। তাহলে অয়েল ফোর্সড, অয়েল বাইরে চলে আসছে এবং আমরা এয়ার ফোর্স দিলাম, তাহলে বেশি ঠান্ডা হবে। বুঝতে পারছেন নাকি? তাহলে অয়েল ট্যাঙ্কে থেকে এয়ার নর্মাল ন্যাচারাল এয়ার দিয়েও ঠান্ডা করা যেতে পারে, এয়ার ফোর্স করে ঠান্ডা করা যেতে পারে।
অথবা অয়েল ফোর্সড হইলেও আমরা অয়েল ফোর্সড হইতে পারে, আবার তাকে আমরা কি এয়ার ফোর্স দিয়ে আমরা ঠান্ডা করতে পারি। 4 নাম্বার হচ্ছে অয়েল ফোর্সড, ওয়াটার ফোর্সড। ওয়াটার ফোর্স মানে আমার একটা সিস্টেম থাকলো, অয়েল ফোর্স মানে কোথায় আসবে বলো? টিউবে আসবে। না, টিউবের এই পাশে আমরা কি ফ্লো করতে পারি বলো? পানি ফ্লো করতে পারি ওয়াটার ফোর্সড। তাহলে আমরা পানি ফ্লো করলে সেটা ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? তাহলে হচ্ছে আপনার কুলিং সিস্টেম। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন ভাই আপনারা পড়তেছিলাম ডাইইলেকট্রিক লস, আপনি চলে গেলেন কুলিং সিস্টেম। জানাই রাখলাম ON আচ্ছা মানে জানান এগুলোতে বলো ONAN, তাই কি না? এটার নাম কি বলো? ONAF, তাই কি না? এটা কত? OFAF, আস্তে OFWF, 4টা কুলিং সিস্টেম। বুঝতে পারছেন? কিন্তু এইগুলো সেই কুলিং সিস্টেমের জন্য প্রযোজ্য সেই ট্রান্সফরমারের জন্য প্রযোজ্য যেই ট্রান্সফরমার অয়েল আছে, সেই ট্রান্সফরমার। যেই ট্রান্সফরমার অয়েল না, সেই ট্রান্সফরমারগুলো খাটবে, তখন তো অন্য কুলিং সিস্টেম। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? নেই না, বারাসন দেখেন। হ্যাঁ, থাকতেই পারে। আমরা ডাইইলেকট্রিক লস দেখেন, আপনি ডাইইলেকট্রিক লস বলতে আমরা কি বুঝি? ডাইইলেকট্রিক লস হচ্ছে যে মানে ট্রান্সফরমারের ইনসুলেটিং ম্যাটেরিয়ালে যে লস, এত বিস্তার জানা লাগবে না, বুঝতে পারছেন? এগুলো আপনি জানলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি একটা শর্টকাটে বলে দিচ্ছি, সহজভাবে বলতেছি। ট্রান্সফরমারের ইনসুলেটিং ম্যাটেরিয়ালে যে লস হবে সেটি ডাইইলেকট্রিক লস। সেটি কি বলেন? ডাইইলেকট্রিক লস। বুঝতে পারছেন? এখন বলেন পুরো ট্রান্সফরমারের ভিতর, মানে এগুলো বাইরের বাদে, এই মানে এইটুকু ট্রান্সফরমারের ভিতর বলেন ইনসুলেটর কি আছে বলেন? ওই যে মেটালটা খাপটা তেল ছাড়া আর কিছু না। এটা কি ও তেল যেটা বলছেন, তেল ছাড়া আর কিন্তু ঠিক আছে তেল ছাড়া কিন্তু কোনো ইনসুলেটর নাই। সুতরাং এই অয়েলে যে লসটা হবে, অয়েল একটা লস হবে, ওই লসটাকে আমরা কি বলবো? ডাইইলেকট্রিক লস বলবো। বুঝতে পারছেন? এখন ডাইইলেকট্রিক লসের আমি যদি একটু দেখাইতে চাই, দাঁড়াও, আর কিছু আছে? সুতরাং অয়েল হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এখানে অয়েলই আছে একমাত্র ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, দেখেন ইনসুলেটর। সুতরাং ওইখান থেকে আমরা কি পাবো? তোমার সেই ডাইইলেকট্রিক লসটা আমরা পাবো। আমি একটু দাঁড়াও, একটু গুগল করি, 1 মিনিট। হ্যাঁ, এই যে তোলা আছে, দেখো যে কী বলতেছে ডাইইলেকট্রিক লস অফ এনার্জি দ্যাট গোস ইনটু হিটিং এ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইন ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড। মানে যেটা বলা ট্রাই করতেছে, একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গরম করার কারণে বা গরম হওয়ার কারণে যে লসটা হবে সেটাকেই আমরা বলবো কি বলো? ডাইইলেকট্রিক লস, ঠিক না? এইখানে কি আছে বলো? ইলেকট্রিক ফিল্ড আছে না, মানে কারেন্ট আছে না, এখানে কারেন্ট আছে না, ইলেকট্রিক ফিল্ড আছে না? এবং ইলেকট্রিক ফিল্ডের ভেতরে, মানে এই পুরো ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, মানে এটা কি তেল, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, ওই ডাইইলেকট্রিক মানে ইনসুলেটরকে গরম যদি করা হয় তাহলে সেইখানে যে লসটা হবে ওই লসটাকে বলা হবে কি বলো? ডাইইলেকট্রিক লস। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে আপাতত বুঝেন যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে লসটা হয় ওইটা হচ্ছে কি লস? ডাইইলেকট্রিক লস। আর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কি আছে? শুধু অয়েল। বুঝতে পারছেন নাকি? লস আপাতত কি শেষ? আর তো কিছু নাই মনে পড়ে না আমার। আর নাই ভাই। তাহলে শেষ করলাম না? অনেক কিছু পড়ালাম কিন্তু আজকে। হ্যাঁ ভাই, ওই প্রশ্নটা উত্তর তো বললেন না। কোনটা? এই যে ট্রান্সফরমারটা প্রশ্ন করছিলেন যে কোনটা? ওই মেশিন ট্রান্সফরমেশন করানো হয়। আসুক, আস্তে আস্তে দেবো আমি। ঠিক আছে, আজকে